1029 বছরের রীতি মেনে বিষ্ণুপুর মল্ল রাজবাড়িতে মুহুর্মুহুর কামান ফাটিয়ে শুরু হলো দেবী মৃন্ময়ীর পুজো। রাজা নেই রাজত্ব। ভাঙাচোরা রাজবাড়ির দেওয়ালে কান পাতলে আজও যেন শোনা যায় ইতিহাসের পদধ্বনি। সেই প্রাচীন রীতিনীতি মেনে প্রত্যেক বছর যেমন হয়, এবারও শুরু হয়ে গেল বিষ্ণুপুরের রাজ পরিবারের দুর্গোৎসব পট পুজো। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য, বিষ্ণুপুর শহরের শাঁখারি বাজারের ফৌজদার পরিবারের সদস্যরা প্রতি বছর আঁকেন বড় ঠাকুরানী অর্থাৎ মহাকালী, মেজ ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী এবং ছোট ঠাকুরানী অর্থাৎ মহা সরস্বতী, তিনটি আলাদা পট। মৃন্ময় প্রতিমার পাশে নির্দিষ্ট স্থানে পটগুলি বসিয়ে পুজো হয়। মল্ল রাজাদের হস্তলিখিত বলি নারায়ণী পুঁথি অনুযায়ী এদের মহামায়ার রূপে পূজিত করা হয়। স্থানীয় মাধব সায়েরে মহাস্নান পর্বের পর বড় ঠাকুরানী প্রবেশ করেন সুপ্রাচীন মন্দিরে। রীতি মেনে পার্শ্ববর্তী গোপাল সায়েরের পার থেকে মুহুর্মুহু গর্জে উঠল কামান। ঢোল, কাসর, সানাইয়ের শব্দে সূচিত হল দেবীর আগমন। গত 1029 বছরের রীতি মেনে আজ এভাবেই বড় ঠাকুরানীর মন্দিরের সাথে সাথে প্রাচীন মল্ল গড় বিষ্ণুপুরে শুরু হয়ে গেল রাজকুলদেবী মৃন্ময়ীর পুজো। হাজারো বছরের প্রাচীন রীতি অনুযায়ী সারা রাজ্যে পুজো শুরু হওয়ার সপ্তাহ 2 আগেই কৃষ্ণা নবমী তিথিতে মৃন্ময়ীর পুজো শুরু হয়ে যায় বিষ্ণুপুর মল্ল রাজবাড়িতে। সাত সকালেই বিষ্ণুপুরের ফৌজদার পরিবারের হাতে আঁকা বড় ঠাকুরানীর পট নিয়ে রাজপুরোহিতেরা হাজির হন রাজ দরবার লাগোয়া মাধব সায়ের নামের একটি পুকুরে। উপস্থিত থাকেন রাজ পরিবারের সদস্যরাও। সেখানে এক প্রস্ত পুজো পাঠের মধ্য দিয়ে দেবীকে মহাস্নান করানো হয়। এরপর সেই পট বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা করে রাজপুরোহিতেরা নিয়ে আসেন মৃন্ময়ী মন্দির চত্বরে। মন্দির চত্বরে বড় ঠাকুরানীর প্রবেশের মুহূর্তেই গোপাল সায়েরের পা থেকে পরপর 3টি তোপধ্বনি করা হয়। এরপর বড় ঠাকুরানীর পট রাখা হয় মন্দির চত্বরের একটি বেদিতে। সেখানে আরেক প্রস্ত পুজো পাঠের পর রাজ পরিবারের সদস্যরা দেবীকে বরণ করেন। এরপর পান পাতায় পা রেখেই দেবী প্রবেশ করেন মৃন্ময়ীর মূল মন্দিরে। সুপ্রাচীন রাজ পরিবারের পুজো, তাই মৃন্ময়ীর পুজো পদ্ধতিও সম্পূর্ণ আলাদা। মল্লরাজ পরিবারের একেবারে স্বতন্ত্র বলিনারায়ণী পুঁথি অনুসারেই এই পুজো হয়। পুজোর সুপ্রাচীন নিয়ম অনুসারে কৃষ্ণা নবমীতে মন্দিরে আসেন বড় ঠাকুরানী অর্থাৎ মহাকালী। এরপর মান চতুর্থীর দিন একইভাবে মন্দিরে আসেন মেজ ঠাকুরানী অর্থাৎ মহা সরস্বতী এবং ষষ্ঠীর দিন মন্দিরে আসেন ছোট ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী। অষ্টমী ও নবমীর মধ্যরাতে মন্দিরে পূজিত হবে খচ্চর বাহিনী বা মহামারী থেকে প্রজাদের বাঁচাতেই এই পুজোর প্রচলন বলে শোনা যায়। কথিত আছে অতীতে শাক্ত মতে এই পুজো হতো নরবলিও, কিন্তু শ্রীনিবাস আচার্যের সান্নিধ্যে এসে মল্লরাজ পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর থেকেই জীব বলিদান প্রথা বন্ধ হয়ে যায়। বদলে শব্দকে ব্রহ্মজ্ঞান করে সময় নিঘণ্ট অনুযায়ী তোপধ্বনি করা হয়। জানা যায় আজ থেকে 1000 বছর আগে মল্ল রাজাদের রাজধানী ছিল জয়পুরের প্রদুম্নপুর গ্রামে। কথিত আছে মল্লরাজ জগৎ মল্ল শিকারে বেরিয়ে একবার পথ ভুলে চলে আসেন বন বিষ্ণুপুরে। ক্লান্ত শরীরে জঙ্গলের মধ্যে একটি বটগাছের তলায় তিনি ঘুমিয়ে পড়লে বিভিন্ন দৈব ঘটনা ঘটতে থাকে তার সঙ্গে। পরে তিনি দৈব নির্দেশে 1997 খ্রিস্টাব্দে ওই বটগাছের তলায় দেবী মৃন্ময়ীর মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি মল্ল রাজধানী প্রদুম্নপুর থেকে সরিয়ে বিষ্ণুপুরে নিয়ে আসেন। এরপর থেকেই মহা ধুমধামে শুরু হয় দেবীর পুজো। রাজত্ব থেকে রাজপরিবারের বিপুল পরিমাণ আয় থাকায় অতীতে পুজোর প্রত্যেকটি আচার অনুষ্ঠানে ছিল বিপুল জেল্লা ও আভিজাত্য। শোনা যায় যে 19তম মল্লরাজ জগৎ মল্ল তিনি শিকারের উদ্দেশ্যে এসেছিলেন বন বিষ্ণুপুরে এবং এই বটবৃক্ষের নিচে উনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। তখন উনি অনেক অলৌকিক ঘটনার সাক্ষী থেকে দৈবাদেশ পেয়ে এখানে মা মৃন্ময়ীর পুজো শুরু করেন, মন্দির তৈরি করেন, তারপর পুজো শুরু হয় পর্যায়ক্রমে। সেটা ছিল 997 খ্রিস্টাব্দে। আজকে 1028 বছর পেরিয়ে 1029 বছর বর্ষে এই পুজো পদার্পণ করলো। পুজোর রীতি হচ্ছে কি, মা মৃন্ময়ী ছাড়াও আরও 3টি পটে মায়ের পুজো হয় এবং সৃষ্টি চণ্ডী অনুযায়ী মায়ের 3টি রূপকে পরিগণিত করা হয়, মহাকালী, মহালক্ষ্মী ও মহা সরস্বতী। তো আজকে মন্দিরে এলেন বড় ঠাকুরানী, পর্যায়ক্রমে মেজ ঠাকুরানী, ছোট ঠাকুরানী, 3জনই মন্দিরে আসবেন। অষ্টমীর দিন আসবেন ঠিক সন্ধি পুজোর আগে।
অষ্টদশভুজা বিশালাক্ষী দেবী, ওনার সামনে রাজঅঞ্জলি দেওয়া হয় সোনার চা ফুল দিয়ে। অষ্টমী নবমীর মধ্যরাত্রে গভীর রাত্রে খচ্চর বাহিনী বা মহামারী দেবী পুজো হচ্ছে, যেটা খুবই প্রাসঙ্গিক ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। সেটা হচ্ছে বিভিন্ন যে মহামারী ছিল তার হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য 49তম মল্লরাজ বীর হাম্বীর এই পুজো শুরু করেন। পর্যায়ক্রমে আসবে নবমী, তারপর দশমী। দশমীর দিন মায়ের ঘট পট বিসর্জন করার পরে শ্রীরামচন্দ্রের পুজো, অপরাজিতা বন্ধন এবং নীলকণ্ঠ পাখি, দইয়ের মধ্যে চ্যাংমাছ ছাড়া, যেগুলো শুভ বলে পরিগণিত করা হয়, এর মধ্য দিয়ে পুজোর পরিসমাপ্তি ঘটবে। সময়ের সাথে সাথে মল্লরা রাজত্ব হারালেও কুলদেবী মৃন্ময়ীর পুজোতে তার তেমন প্রভাব পড়তে দেননি মল্ল পরিবার। ভাটা পড়েনি মৃন্ময়ী পুজোকে ঘিরে রাজপরিবারের নিষ্ঠা, ভক্তি ও বিষ্ণুপুরের মানুষের আবেগ। বয়সের বিচারে বাংলার অন্যতম প্রাচীন পুজো হলেও এই পুজোর নিয়ম নীতি রয়েছে প্রথম দিন থেকে প্রায় একই রকম। একসময় মৃন্ময় তোপধ্বনি শুনে গোটা মল্ল রাজত্ব, এমনকি গোটা রাঢ়বঙ্গের পুজো নির্ঘণ্ট পরিমাপ করা হতো। এখন বিভিন্ন কারণে সেই তোপের আকার ছোট করে দেওয়া হয়েছে। মৃন্ময়ী মল্ল রাজকুলদেবী হলেও বিষ্ণুপুরের আপামর মানুষের কাছে মৃন্ময়ী পুজো এক আলাদা আবেগের নাম। আজও সেই ঐতিহ্য অব্যাহত। পরবর্তীকালে মা মৃন্ময়ী সমাদেশ করেন যে আমি মা মৃন্ময়ী, আমার একটা মন্দির স্থাপন করো, ধুমধাম করে আমার পুজো করো। এবং সেইভাবে সেই প্রথা আজও চলে আসছে, যে প্রথা বলিরানীর প্রতি অনুসারে এখানে পুজো হয়। এবং আজ গীতা অষ্টমী তিথি পুজো, এখানে মায়ের বোধন শুরু হয়। বড় মা বলতে আমরা কি বুঝি? অসম স্কন্দ কালী যিনি শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন, আজকে সেই মা আজ রাজমন্দিরে প্রবেশ করলেন। নটা তোপধ্বনির দ্বারা মা মন্দিরে প্রবেশ করলেন। আজ ষোড়শ পূজার পুজো, মায়ের ঘটস্থাপন, মায়ের ভোগ নিবেদন, মায়ের আরতি এবং দুর্গাপূজার যে বিশেষ পূজা আছে, সেই পুজো আজ থেকে রাজপরিবার, মল্ল রাজপরিবার শুরু হয়ে গেল। শুধু স্থানীয় মানুষই নয়, এই সময় দেশ বিদেশের পর্যটকদের ভিড় জমে মন্দির নগরী বিষ্ণুপুরে। ঐতিহ্য ও ইতিহাসের টানে তখনও যেমন ছিল তেমনই আছে বিষ্ণুপুর, আজও মল্ল রাজাদের গৌরবের সাক্ষ্য বহন করে। হাই নিউজ নেটওয়ার্ক।